জিনের বাদশা যখন একটি সাধারণ মেয়েকে বিয়ে করতে চায় আর তাকে নিয়ে যায় জিনের শহরে। আজকে আমরা এমনই একটি ইন্দোনেশিয়ান হরর মুভি দেখব যার নাম হচ্ছে সারাঞ্জানা। মুভির শুরুতে আমরা কনসার্টে একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম সিথি। সিথি ও তার 5জন বন্ধু মিলে কনসার্ট করছিল। সেখানে সিথি সবার মাঝে অনেক জনপ্রিয় ছিল। গান করার সময় সিথি সামনে ভিড়ের মধ্যে একজন অদ্ভুত লোককে দেখতে পায়, যে কিনা লাল কাপড় পরা ছিল। আবার পরক্ষণেই লোকটি গায়েব হয়ে যায়। পারফরমেন্স শেষে তারা সবাই হোটেলে ফিরে আসে। হোটেলে আসার পর সিথি আর তার বন্ধু রেন্ডির মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, যা কিনা বাকি 3 বন্ধু ফিত্রি, বিনা ও ডিওনও থামাতে পারে না। তখন সিথিকে তার মা ফোন করে। ফোন রিসিভ করে সিথি বাহিরে চলে আসে। এখানে আমরা বুঝতে পারি যে সিথি ও তার মায়ের সম্পর্ক খুব একটা ভালো নয়। সিথির মা দ্বিতীয় বিয়ে করেছে। সে সিথির তেমন একটা খোঁজ খবরও নেয় না। তার মা শুধু তাকে তার টাকার জন্যই ফোন করে। সিথি এই কারণে রাগ করে তার মায়ের সাথে তর্ক করে। তারপর তার মা ফোন রেখে দেয়। সিথি আবারও কনসার্টের সেই লোকটিকে দেখতে পায়। লোকটিকে দেখে সিথি ডাক দিতেই লোকটি চলে যেতে থাকে। সিথি তার পিছু নিলেও লোকটিকে আর খুঁজে পায় না। সিথির মন খারাপ থাকায় সে গোসল করার সময় কান্না করা শুরু করে। তখন দরজায় কারো নক করার শব্দ পায়। সিথি গোসল করা শেষ করে এসে দরজা খুলে, কিন্তু সেখানে কেউই ছিল না। সিথি ভিতরে চলে আসলে আবারও দরজায় শব্দ হয়। এবার সিথি দরজা খুললে সেই লাল পোশাকের লোকটিকে দেখতে পায়। লোকটি সেখান থেকে চলে যাচ্ছিল। সিথি লোকটির পিছু করতে করতে সমুদ্রের পাড়ে চলে আসে। এবার লোকটি ঘুরে তাকায়, আর সিথি তার পিছনে সমুদ্রে ভেসে থাকা একটি পুরো শহর দেখতে পায়, যা দেখে সিথি সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর সিথি যখন চোখ খুলে সে হোটেলে ছিল, আর তার পাশে বসে ফিত্রি কুরআন পাঠ করছিল। ফিত্রি সিথিকে বলে হোটেলের স্টাফরা তাকে এখানে নিয়ে এসেছে। তারপর ফিত্রি আবারও কোরআন পড়তে থাকে। ফিত্রি তখন যে আয়াতটি পাঠ করছিল সেই একই আয়াত সিথি না দেখেই পাঠ করছিল। ফিত্রি উঠে আসে আর দেখে সিথি তো ঘুমাচ্ছে। তখন ফিত্রি আসে বিনাকে ডাকতে। ফিত্রি চলে যাবার পর সিথি চোখ মেলে। সিথির চোখ সম্পূর্ণ সাদা ছিল। ফিত্রি যখন বিনাকে ডাকছিল তখন দেখা যায় সিথি সেখান দিয়ে চলে যাচ্ছে, যা অবশ্য তারা কেউই লক্ষ্য করে না। সিথি হাঁটতে হাঁটতে আবারও সমুদ্রের তীরে সেই ব্রিজে চলে আসে। আর এইদিকে ফিত্রি, বিনা সবাই সিথিকে না পেয়ে খুঁজতে শুরু করে। তারাও ওই ব্রিজে চলে আসে আর দেখে সিথি একটি নৌকায় করে কোথাও যাচ্ছে। সবাই মিলে সিথিকে অনেক ডাকতে থাকে। সিথি ফিরে তো আসেই না, বরং অদ্ভুতভাবে হাসতে থাকে। আর কিছু দূর গেলেই নৌকাটি অন্ধকারে মিলিয়ে যায়। সিথির বন্ধু বান্ধব সবাই খুবই চিন্তায় পড়ে যায়। তারপর তারা হোটেলে সিথির রুমে আসে। সেখানে ডিওন রেন্ডিকে দায়ী করতে থাকে। বলতে থাকে সিথি তার ওপর রাগ করেই হয়তো সেখান থেকে চলে গেছে। তারপর সেখানে তাদের কনসার্টের লোকেরা আসে। এসব ব্যাপার জানার পর তারা হোটেলে আরও একদিন থাকার সিদ্ধান্ত নেয়, আর তাদের কনসার্টের শিডিউল ক্যান্সেল করে দেয়। পরদিন সন্ধ্যা হয়ে গেলেও সিথিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন রেন্ডি বলে এসব হচ্ছে সিথির দায়িত্বহীনতার কারণে। যা শুনে ডিওন অনেক রেগে যায় আর রেন্ডিকে একটি ঘুষি মারে। তাদেরকে শান্ত করে কনসার্টের লোক বলে এখানে এটাই প্রথম কোনো ঘটনা না। এর আগেও এখান থেকে অনেক মেয়ে গায়েব হয়ে গিয়েছে, আর যাদের কখনোই খুঁজে পাওয়া যায়নি। কনসার্টের লোক আনোয়ার বলে সে তাদের ভিকটিমদের বাড়িতে নিয়ে যাবে। এসব শুনে ফিত্রি ঠিক করে তারা কাল হামিদার বাড়িতে যাবে, যে এভাবেই তার ভাইকে হারিয়েছে। হামিদার বাড়িতে এসে ফিত্রিরা জানতে পারে যে এখানে একটি শহর আছে, যে শহরটি যে কেউ দেখতে পায় না। তবে যারা সেখানে যায় তারা সেখান থেকে আর কখনো ফিরে আসে না। হামিদা বলে তার ভাইও হারিয়ে যাওয়ার আগে অদ্ভুত পোশাকের একজনকে দেখতে পেত। এ কথা শুনে ফিত্রি অবাক হয়, কারণ সিথিও তাকে অদ্ভুত পোশাক পরা লোকের কথা বলেছিল। ফিত্রি ঠিক করে তারা সিথিকে খুঁজে বের করবে। তারপর হামিদা তাদেরকে হাদরান নামের একজন কবিরাজের কথা বলে, যে তাদের এই ব্যাপারে সাহায্য করতে পারে। হামিদা ও আনোয়ার তাদের হাদরান কবিরাজের কাছে নিয়ে আসে, কিন্তু হাদরান তাদের সেখানে না যাওয়ার পরামর্শ দেয়, কেননা সেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসতে পারে না। হামিদা ও আনোয়ার অনেক অনুরোধ করার পর হাদরান তাদের সাহায্য করতে রাজি হয়। তবে হাদরান বলে যে ব্যক্তি সেখানে আটকে গেছে সে যদি ফিরে আসতে না চায় তাহলে ব্যাপারটা আরও খারাপ হতে পারে। কিন্তু ফিত্রির দৃঢ় বিশ্বাস যে সিথি তাদের সাথে ফিরে আসবে। হাদরান তাদের মানদাও নামের একটি তলোয়ারের কথা বলে, যা দিয়ে তারা সারাঞ্জানাতে যেতে পারবে।
হাদরান ফিতরিদের মান্দাও ও মান্দাওয়ের মালিকের কিছু ছবি দেখায়। ফিতরি তার ফোনে সেগুলোর ছবি তুলে নেয়। হাদরান তাদের জঙ্গলের একটি বিশেষ গাছের কথা বলে। সঠিক সময়ে মান্দাও নিয়ে সেখানে গেলে সারানজানা শহরের পথ পাওয়া যাবে। তবে সেই জঙ্গলে রয়েছে হাজার হাজার জিন, যারা সারানজানা শহরের প্রবেশ পথ রক্ষা করে, আর তারা সেখানে গেলে তাদের মৃত্যুর আশঙ্কাও রয়েছে। ফিতরি ও সবাই হাদরানের বাড়ি থেকে বেরিয়ে আসে। তারা সবাই মিলেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন হামিদাও তাদের সাথে সেখানে যেতে চায়, আর তারা সবাই রওনা দেয় মান্দাওয়ের খোঁজে। তারা সেই লোকটির খোঁজ করতে পানিতে ভাসমান একটি গ্রামে আসে। তারা লোকটির বাড়িতে আসলে লোকটির স্ত্রী বলে তার স্বামী কয়েক মাস আগেই মারা গেছে, আর সে মান্দাওয়ের ব্যাপারে কিছু জানে না। লোকটির স্ত্রী অদ্ভুতভাবে একটি মশারির ভিতরে বসেছিল। তাকে এর কারণ জিজ্ঞাসা করলে সে বলে তার স্বামীর কাজের জন্য তাদের অনেক শত্রু আছে, আর তারা সবাই জিন, তাই সে নিজেকে এভাবে জিনেদের হাত থেকে রক্ষা করছে। যেহেতু সে মান্দাওয়ের ব্যাপারে কিছুই বলছে না, তাই ফিতরি ও বাকি সবাই ফিরে আসছিল। তখন লোকটির মেয়ে তাদের কাছে আসে আর বলে যে মান্দাও তার বাবার কবরের সাথে দাফন করা আছে, যাতে কেউ এর অপব্যবহার করতে না পারে। এই কথা শুনে এখন সবাই লোকটির কবরের উদ্দেশ্যে যেতে থাকে, যেখানে যেতে যেতে অনেক রাত হয়ে যায়। তখন হঠাৎ করেই তাদের নৌকা বন্ধ হয়ে যায়, আর তারা ভয়ঙ্কর কণ্ঠে কান্নার আওয়াজ শুনতে থাকে। এসবে সবাই অনেক ভয় পেয়ে যায়, আর তারা অনেক কষ্ট করে নৌকাটি বেয়ে কবরের কাছে আসে। রেন্ডি ও ডিয়ন কবরের মাটি খুঁড়ে কফিনটি বের করে, আর কফিনের মুখ খুলে দেখে লাশের উপরে একটি বড় সাপ। রেন্ডি একটি লাঠির সাহায্যে সাপটি সরায়, আর ফিতরি তলোয়ারটি নিতে গেলে কিছু শব্দ শুনতে পায়। ফিতরি শুনতে পায় কেউ বলছে এই তলোয়ারটি নিতে না। ফিতরি তাড়াতাড়ি তলোয়ারটি নিয়ে সবাই সেখান থেকে পালাতে থাকে। তখন কফিন থেকে লাশটি জেগে ওঠে। আশেপাশে থাকা সকল লাশও তখন জেগে ওঠে। তাদের নৌকাটিও চলছিল না। তারা সবাই হাত দিয়েই নৌকা বাইতে শুরু করে। নৌকার চারপাশে লাশেরা ঘেরাও করে নেয়। তখন মাঝি অনেক কষ্ট করে নৌকার ইঞ্জিন চালু করে, আর সেখান থেকে পালিয়ে আসে। এখন তাদের যেতে হবে সেই বিশেষ গাছের খোঁজে। জঙ্গলে প্রবেশ করেই হামিদা একটি জিনের দেখা পায়, তবে হামিদা এতে পাত্তা দেয় না। অনেক পথ হাঁটার পর সবাই ক্লান্ত হয়ে ঝর্ণার কাছে বসে বিশ্রাম নেয়। ফিতরি তখন মান্দাওটি একটি পাথরের ওপর রেখে দেয়। তখন হামিদা সেটি নেওয়ার চেষ্টা করে। আনোয়ার হামিদাকে বাধা দিলে হামিদা সেখান থেকে সরে যায়। তবে হামিদা কেন মান্দাওটি নেওয়ার চেষ্টা করছিল? এই রাতটা তারা এই জঙ্গলেই কাটায়। রাতে হামিদার কল্পনায় আমরা জানতে পারি সে এখানে তাদের সাথে এসেছে হাদরানের কথায়। হাদরান তাকে বলেছে সে যদি হাদরানকে মান্দাওটি এনে দিতে পারে তাহলে সে তার ভাইকে ফিরিয়ে এনে দেবে, আর এই কারণেই হামিদা তাদের সাথে এসেছে আর মান্দাওটি নেওয়ার চেষ্টা করছিল। রাতে সবাই যখন ঘুমাচ্ছে তখন জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে বাদ্যযন্ত্রের শব্দ। এই শব্দে ডিয়নের ঘুম ভেঙে যায়। ডিয়ন রেন্ডিকে জাগানোর চেষ্টা করে, তবে রেন্ডির ঘুম ভাঙে না। ডিয়ন একাই তখন শব্দটি কোথা থেকে আসছে তা খুঁজে বের করার জন্য যায়। ডিয়নকে জঙ্গলে যেতে দেখে হামিদা। হামিদা তখন জেগেছিল। হামিদা ফিতরির কাছ থেকে মান্দাওটি নেয় আর জঙ্গল দিয়ে পালাতে থাকে। এদিকে ডিয়ন একাই সেই শব্দের পিছু করতে থাকে। কিছু দূর যেতেই ডিয়ন দেখে কয়েকজন লোক অদ্ভুতভাবে এই শব্দের তালে তালে নাচছে। এসব দেখে ডিয়ন সেখান থেকে পালাতে নেয়। তখন দেখে লোকগুলো তার আরও কাছে চলে এসেছে। লোকগুলো আবার গায়েবও হয়ে যায়। ডিয়ন আবার পালাতে নেয়। এবার লোকগুলো তার অনেক কাছে চলে আসে। এবার সে আর পালাতে পারে না। ডিয়ন ও লোকগুলোর সাথে অদ্ভুতভাবে নাচতে থাকে। এইদিকে রেন্ডির ঘুম ভেঙে যায়। রেন্ডি দেখে ডিয়ন সেখানে নেই। রেন্ডি সবাইকে ডেকে তুললে ফিতরি দেখে তার পাশে মান্দাও নেই, সাথে হামিদাও নেই। তাই তারা সব কিছু গুছিয়ে তাদের খুঁজতে বের হয়। এইদিকে হামিদা মান্দাও নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াচ্ছিল। তখন তার আশেপাশে সেই জিনটিকে দেখা যায়, যা হামিদা বুঝতে পেরে জঙ্গল থেকে পালাতে নিলে হামিদা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। প্রথমে হামিদা তা এড়িয়ে যেতে চাইলেও সে কৌতূহলবশত এগিয়ে গেলে দেখে একটি বাচ্চা কান্না করছে। হামিদা বাচ্চাটিকে কোলে নিতে গেলেই বাচ্চাটি হামিদার ওপর হামলা করে। হামিদার চিৎকার ফিতরি ও বাকি সবাই শুনতে পায়, আর সেখানে এসে দেখে
সেই জিনটি হামিদাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, যাকে এতক্ষণ হামিদার আশেপাশে দেখা যাচ্ছিল। সবাইকে দেখে জিনটি সেখান থেকে চলে যায়, আর সাথে হামিদার লাশকেও টেনে নিয়ে যায়। ফিত্রি সেখানে মান্দাওটি পড়ে থাকতে দেখে, আর মান্দাওটি নিয়ে তারা সেখান থেকে চলে আসে। ফিত্রি ও বাকি সবাই সারা রাত ডিয়নকে খুঁজতে থাকে। রাত কেটে দিন হয়, তারা এখনও ডিয়নকে খুঁজছে। হাঁটার সময় ফিত্রি কিছু শব্দ শুনতে পায়, আর সেদিকে এগিয়ে যায়। এখন তার সামনে কাফনে পেঁচানো লাশ, অর্থাৎ পচং দেখতে পাওয়া যায়, যা ফিত্রি খেয়াল করে না। ফিত্রি গাছপালা সরিয়ে দেখে সেখানে একটি বিড়াল, যাই মূলত শব্দ করছিল। ডিয়নকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। সবাই একসাথে বসেছিল আর ফিত্রি নামাজ পড়ছিল, যা কিনা রেন্ডি ভালোভাবে দেখছিল না। এতে বিনা রেগে গিয়ে বলে যে কোনো পরিস্থিতিতেই নামাজ পড়া উচিত। নামাজে সালাম ফিরিয়েই ফিত্রি অজ্ঞান হয়ে যায়। ফিত্রি চোখ মেললে দেখে সে অন্য একটি জগতে, যেখানে তার চারপাশে অনেক পচং শুয়েছিল, যারা ফিত্রিকে সারানজানা শহরে যেতে না করছিল। ফিত্রি ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখনও ফিত্রির হাতে মান্দাওটি দেখা যাচ্ছিল। ফিত্রি সেখানে পানিতে ডুবে যাচ্ছিল, আর তখনই তার জ্ঞান ফিরে আসে। ফিত্রি অনেক বেশি ভয় পেয়ে যায়। আর একটি রাত কেটে যায়। পরদিন তারা আবারও ডিয়নকে খুঁজতে থাকে। হাঁটতে হাঁটতে আনোয়ার বুঝতে পারে তারা হয়তো একই জায়গায় বারবার চলে আসছে, তাই সে তার টি শার্টটি সেখানের একটি গাছে বেঁধে দেয়। অনেকক্ষণ হাঁটার পর আনোয়ার তার টি শার্টটি দেখে, আর বুঝতে পারে তারা গোলক ধাঁধায় পড়ে গেছে। ফিত্রিও সেখানে অসুস্থ হয়ে পড়ে। রাতে তারা বিশ্রাম করার সময় আবারও সেই বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পায়। তারা সেই শব্দের পিছু করলে দেখে বাদ্যযন্ত্রের তালে তালে ডিয়ন নেচে যাচ্ছে। ডিয়নকে দেখে বিনা ও রেন্ডি সেখানে যায়, আর অদ্ভুতভাবে তারাও ডিয়নের সাথে নাচতে থাকে, যা দেখে আনোয়ার বলে তাদের এই নাচ মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে হবে। ফিত্রি ও আনোয়ার তাদের থামাতে গেলে আনোয়ারও নাচতে শুরু করে। শুধু ফিত্রিই ছিল যে নাচ করছিল না। এর কারণ হয়তো ফিত্রি একজন নামাজি ছিল, আর তার ঈমান অনেক মজবুত ছিল। তার কাছে মান্দাওটি ছিল। অনেক চেষ্টা করেও সবাইকে থামাতে না পেরে ফিত্রি মান্দাওটি বের করে। এতে সেখানে থাকা জিনগুলো গায়েব হয়ে যায়, আর সবাই মাটিতে পড়ে যায়। আর কারো কিছু না হলেও ডিয়ন 2 দিন ধরে এভাবে অনবরত নাচার কারণে অজ্ঞান হয়ে যায়, আর সেখানেই মারা যায়। এতে সবাই আরও অনেক ভেঙে পড়ে। তখন আনোয়ার তাদের সামনে সেই বিশেষ গাছটি দেখতে পায়, যেখানে সারানজানা শহরে যাওয়ার রাস্তা ছিল। সবাই দৌড়ে সেখান দিয়ে যেতে নিলে ফিত্রি হোঁচট খেয়ে পড়ে যায়। ফিত্রির হাত থেকে মান্দাওটিও নিচে পড়ে যায়। আনোয়ার মান্দাওটি নিতে গেলে সেখানে অনেক পচং চলে আসে, যারা আনোয়ারকে ঘিরে ফেলে। আনোয়ার পালাতে গিয়ে পড়ে যায়, আর তার গলায় গাছের গুঁড়ি বিঁধে সেখানেই মারা যায়। ফিত্রি তাড়াতাড়ি করে মান্দাওটি উঠায় আর তা খাপে ভরে নেয়। এতে সেখানে থাকা পচংগুলো উধাও হয়ে যায়। ফিত্রি, বিনা ও রেন্ডি সেই সুড়ঙ্গর রাস্তা ধরে দৌড়ে চলে আসে সারানজানা শহরে, যা আমাদের সবার কল্পনার চেয়ে অনেক ভিন্ন ছিল। সারানজানা শহরের জিনেরা মানুষের মতোই উন্নত জীবনযাপন করছিল। শহরটি এতটাই উন্নত ছিল যে তারা সেখানে প্রবেশ করার সাথে সাথেই তা শহরের রক্ষীরা জেনে যায়, আর তাদের ধরতে আসে। রক্ষীদের দেখে তারা 3 জন পালাতে শুরু করে। পালাতে পালাতে নদী পার করে একটি জায়গায় চলে আসে। সেখানে একটি বাচ্চা ছেলে গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। তারা কোনো কিছু না ভেবে সেখান থেকে পালানোর জন্য গাড়িতে উঠে যায়। গাড়িতে ছেলেটি তার পরিচয়ে বলে সে হ্যান্ড্রা, অর্থাৎ সেই হামিদার ভাই। হ্যান্ড্রা এখানে ভুল করে চলে আসা মানুষদের এখান থেকে বের হয়ে যেতে সাহায্য করে। রেন্ডি হ্যান্ড্রাকে হামিদার মৃত্যুর কথা জানাতে চাইলে ফিত্রি তাকে না করে, কারণ হ্যান্ড্রার পরিবার বলতে শুধু হামিদাই ছিল। তারপর রেন্ডি হ্যান্ড্রাকে তাদের সাহায্য করতে বলে, যাতে তারা সিথিকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারে। যেই লোকটি গাড়ি চালাচ্ছিল সেই লোকটিকে হ্যান্ড্রা দাদা বলে ডাকে। সে হ্যান্ড্রাকে তাদের সাহায্য করতে না করছিল, তবে হ্যান্ড্রা তাকে রাজি করায়, আর তারা রওনা দেয় জিনের বাদশাদের বাড়িতে, কারণ সিথিকে সেখানেই নিয়ে যাওয়া হয়েছিল বাদশার সাথে বিয়ে দেওয়ার জন্য। গাড়ি থেকে নেমে হ্যান্ড্রা সবাইকে সতর্ক করে, কারণ ধরা পড়লে মৃত্যু নিশ্চিত। এখানে বিয়ের আয়োজন চলছে, আর বউ সেজে ঘুরে বেড়াচ্ছে সিথি। সিথিকে এখানে বেশ হাসি খুশি মনে হচ্ছিল। ফিত্রি ও বিনা সিথিকে জড়িয়ে ধরে। তাদের এখানে দেখে সিথি অনেক অবাক হয়।
আর বলতে থাকে তারা এখানে কেন এসেছে। ফিত্রি বলে তারা তাকে এখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু সিথি এখান থেকে যেতে চায় না। এখানে জিনের বাদশা তাকে ভালোবাসে, ওই জগতে কেউ তাকে ভালোবাসে না। বিনা ও ফিত্রি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে কোনো কাজ হয় না। এসব দেখে রেন্ডি সিথিকে স্বার্থপর বলে আর বলে ফিরে যেতে। এতে সিথি বলে আমার নিজের ইচ্ছে মতো বাঁচার কোনো অধিকার নেই। এতে রেন্ডি আরও রেগে গিয়ে বলে বাঁচার ইচ্ছা সবারই আছে, তাহলে কেন ডিয়ন তাকে বাঁচাতে গিয়ে মারা গেল। ডিয়নের মৃত্যুর কথা শুনে সিথি থমকে যায়। রেন্ডি বিনা ও ফিত্রিকে নিয়ে সেখান থেকে চলে আসে। এখন সিথি বুঝতে পারে যে তার বন্ধুরা তাকে অনেক ভালোবাসে। এসব ভেবে সিথি কান্না করতে থাকে। সব আশা ছেড়ে তারা গাড়িতে উঠে বসে, আর চলে যাবার সময়ই সিথির শব্দ পায়। সিথি ফিরে এসেছে। সিথি বুঝতে পেরেছে যে তার অস্তিত্ব আসল জগতে। হ্যান্ডরা তাদের সেই দরজার কাছে নিয়ে আসে যেখান থেকে তারা আসল জগতে ফিরতে পারবে। ফিরে আসার সময় রেন্ডি হ্যান্ডরাকে হামিদার মৃত্যুর কথা বলে। এ কথা শুনে হ্যান্ডরা তার দাদাকে ধরে কাঁদতে থাকে। তারা সবাই সেই দরজা দিয়ে প্রবেশ করে সমুদ্রে এসে পড়ে। তখন সমুদ্রে ফিত্রির হাত থেকে মান্দাওটি ছুটে যায়। তারা এবার তাদের দুনিয়াতে ফিরে এসেছে। এরপর দেখানো হয় সমুদ্রে মাছ ধরার সময় একজন জেলে মান্দাওটি পায়, আর সেটি বের করার সাথে সাথে সেখানে একটি পচং চলে আসে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ।